এক বছরেও ক্ষত শুকায়নি মাইলস্টোন ট্র্যাজেডির। নিহতের স্বজনদের চোখে এখনো সেই দিনের দুঃস্বপ্ন। ৩৬টি প্রাণের শূন্যতা বয়ে বেড়াচ্ছেন স্বজনরা। চাঁপাইনবাবগঞ্জের বারোঘড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়ে সহ ৩ জনের মৃত্যু। একটি লোহারময়ী বৃষ্টিতে ভিজে বিদ্যুতায়িত, তাতেই ঘটে মর্মান্তিক ঘটনা। মাইলস্টোন ট্র্যাজেডির এক বছরেও ক্ষত শুকায়নি। নিহতদের স্বজনদের চোখে এখনও সেই দিনের দুঃস্বপ্ন। সন্তান হারানোর শোকের ভার বয়ে বেড়াচ্ছেন বাবা মা। বিভীষিকা তাড়া করে ফেরে বেঁচে যাওয়া শিক্ষার্থীদের। এতদিনেও আলোর মুখ দেখেনি মর্মান্তিক দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনও। অভিভাবকদের প্রত্যাশা, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান হোক সত্যিকার অর্থে নিরাপদ, যেখানে শিশুদের পাঠিয়ে যেন আর উৎকণ্ঠায় থাকতে না হয়। 2025 সালের 21শে জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে প্রাণ যায় 36 জনের, যার মধ্যে 28 জনই শিক্ষার্থী। যতদিন বাইসা থাকুক ততদিন এই অবস্থায় থাকুক, যেদিকে তাকাই সেদিকেই ওর এই জিনিস ওই জিনিস কত জিনিস। বিভীষিকাময় ওই দুর্ঘটনার কথা স্মরণ করে এখনও শিউরে ওঠেন সেদিন নিহত 4র্থ শ্রেণীর শিক্ষার্থী আরিয়ানের মা। হাসপাতালে মৃত্যুর কিছুক্ষণ আগেও ছোট্ট আরিয়ান সান্ত্বনা দেয় মাকে। আমার কলিজার টুকরাতে পুরা পড়ছে, আমার কলিজার দিক আমার দম বন্ধ হয়ে আসতেছে যে এত পুরো কিভাবে পড়লো আমার কলিজার টুকরা। মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যু হয় এই পরিবারের আরও 2 শিশু, বাপ্পি এবং উমায়েরও। তাদের হারিয়ে পাগল প্রায় স্বজনরা। আরিয়ানে বিমানের পড়া শব্দ শুনে বাড়ি আইছে। বাড়ি আওয়ার পরে বিমানের নীল আগুন তারা 10 মিনিট জ্বালাইছে। তোর মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরটা পুইরা, ভিতরের ফুসফুস খাদ্যনালী সব কিছু পুড়ে গেছে। কিভাবে আমার জড়াই ধরে শুইতো, কিভাবে আমার ডাকতো জামু তুমি না আসলে আমার ঘুম ধরে না। আমি না শুইছি যতক্ষণ আমার বাচ্চা শোয় নাই, সেই বাচ্চা এখন একা ঘরে শুয়ে রইছে। ওই দুর্ঘটনায় প্রাণ হারানো 7ম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ফারহানের পড়ার টেবিলটি এখনও আগের মতোই সাজানো। প্রতিদিন সেই টেবিলের সামনে দাঁড়িয়ে সন্তানের স্মৃতিতে ডুবে যান বাবা মা। নিস্তব্ধ সেই ঘর আজও যেন তাদের কাছে জারিফের উপস্থিতিরই নীরব সাক্ষী। 21 তারিখ রাতের বেলা শুধু একবার আমাকে বলছিল যে আব্বু আমার ক্ষুধা লাগছে। আমি কি খেতে মন চাচ্ছে, বললো যে পরোটা খাবো। ডাক্তারকে জিজ্ঞাসা করলাম, ডাক্তার এলাও করলো না, শুধু স্যুপ। ওইটাই শেষ কথা। একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের কয়েক মিনিটই এলোমেলো করে অনেকের জীবন। কেউ হারিয়েছেন সন্তান, কেউ ভাই বোন, আবার কেউ সহপাঠী। স্বজন হারানোর শোক আর দগ্ধ শরীরের যন্ত্রণা নিয়ে এখনও স্মৃতি বয়ে বেড়াচ্ছেন অনেকেই। 1 বছর পার হলেও ট্রমা কাটেনি শিক্ষার্থীদের। গিয়ে দেখি যে আমার ছেলেটা যে বিল্ডিংয়ে পড়তো, আমার ছেলেটা যেইখানে দাঁড়াইতো ঠিক ওইখানটাতে প্লেন ক্রাশ হয়েছে। বিমানটা ঢোকার সময় ওকে আগে আঘাত করছে, প্রথম হিটটা ওর মাথাতে লেগেছিল। আমরা বলবো যে এখান থেকে প্লেন না নেওয়াই ভালো। তখন একটা ভয় লাগে যে বিমানটা যদি আবার পড়ে তাহলে আজ কি হবে। শিশুসহ এত প্রাণহানির ঘটনার পর কয়েকটি তদন্ত কমিটি করা হয়েছিল, তবে প্রতিবেদন জমা পড়লেও তা প্রকাশ করেনি অন্তর্বর্তী সরকার। ওরা তো মাইরেই ফেলেছে, মানে হত্যা করলো আমাদের বাচ্চাদেরকে। এই ব্যাপারে ইন্টারিম গভর্নমেন্ট তো সঠিক তদন্ত করে কোনো বিচার করলেই না, আর আমাদের সাথে কোনো আশ্বাস তো দিল না, আর কথাবার্তা কিছুই বললো না ওরা। সূর্য নামে যে ছেলেটা ওখানে ছিল, ও একমাত্র এই জিনিসটা জানতো যে আমি এই ধরনের কোনো ঘটনা ঘটলে আমি এই গরম নিঃশ্বাসটা নেওয়া উচিত না। ও কিন্তু অনেকটা সেফ হয়েছে, কিন্তু আর কেউ কিন্তু সেভাবে এই জিনিসটা জানতো না। তো এই ধরনের যেই শিক্ষামূলক যে প্র্যাকটিক্যাল নলেজগুলো যাতে ওদের বাড়ানো যায়, আমার মনে হয় সেদিকে নজর দেওয়াটা জরুরি বেশি। এমন দুর্ঘটনা যাতে আর কখনো না ঘটে সেজন্য পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি নিহতের স্বজন, সহপাঠী ও শিক্ষকদের। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের বারোঘড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা মেয়ে সহ 3 জনের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার বারোঘড়িয়া বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুতায়িত ছিল। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয় আরও একজন। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়।
আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। যুক্ত হচ্ছি সেখানে। এবং এই ৩০ তারিখে, এই ৩ মাসে এই ১ লক্ষ মামলাকে কমিয়ে আপনারা কততে নামাতে পারেন, এইটা আমরা দেখতে চাই। কক্সবাজারের মতো জায়গা, সেখানে ১ লক্ষ মামলা, এইটা খুব সুখকর কোনো খবর আমাদের জন্য না। সুতরাং আমরা আশা করব যে আগামী সেপ্টেম্বরের ৩০ তারিখে বা অক্টোবরের ১ তারিখে, যেটাই হোক, আপনারা আমাদেরকে এমন একটি তথ্য দেবেন যে তথ্যে আমরা দেখতে পাব যে এই ৩ মাসে এই জেলাতে ড্রাস্টিক্যালি মামলা মিডিয়েশনের মাধ্যমে ফাইলিং কমেছে, প্লাস পেন্ডিং কেসে আপনারা মিডিয়েট করে রিজলভ করতে সক্ষম হয়েছেন। আমি এই কথা বলে আবারও সাংবাদিক বন্ধুদের কাছে বলবো, আপনারা জনস্বার্থে মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে নিশ্চিত করতে লিগ্যাল এইডের এই মিডিয়েশন কর্মসূচিকে প্রচার করুন, আমাদেরকে মনিটর করুন। আমরা ঠিকমতো মিডিয়েশন কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি কিনা, জনগণের টাকায় পরিচালিত এই কর্মসূচিকে, সেই জায়গা আমাদেরকে সহায়তা করুন। আমাদের এই কর্মসূচির সাথে পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়েছেন জাইকা, সহযোগিতার হাত বাড়িয়েছেন জার্মান বেসড অর্গানাইজেশন জিআইজেড এবং ইউএনডিপি। আমরা সবার কাছে কৃতজ্ঞ, তারা এই কর্মসূচিকে আমাদের প্রথম দিকে সহায়তা করেছেন। আর যারা মিডিয়েশন প্রক্রিয়ায় থাকবেন তাদের জন্য শুধু একটু বলি, আপনারা আপনাদের এই কাজটা ধরেন চাকরি না, এই কাজটা এক ধরনের অ্যাক্টিভিজম, এই কাজটা এক ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে আপনাদের অনেক রকম ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ট্রেনে শিক্ষার্থীকে মারধর করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মীর, ঘটনার সূত্রপাত কিভাবে, কি বলছেন শিক্ষার্থীরা, বিস্তারিত জানাবেন। প্রিয়া, ঘটনার সূত্রপাতটা শুরু হয়েছিল আজ ভোরবেলা, ভোর ৩টার দিকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি ট্রেনে আসছিলেন, তখন টিটির সাথে কথা কাটাকাটি এবং কথা কাটাকাটি এক পর্যায়ে টিটিকে তারা মারধর করে, অর্থাৎ শিক্ষার্থীকে টিটি এবং তার সাথে কয়েকজন মিলে শিক্ষার্থীকে মারধর করে এবং একটা পর্যায়ে শিক্ষার্থী ট্রেনের সামনে পড়ে যেতে গিয়েছেন। অর্থাৎ এখানে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত, অর্থাৎ তার মৃত্যু সংখ্যা ঘটতে পারত বলে শিক্ষার্থীরা বলছেন। অর্থাৎ তারা যদি বলছেন যে শিক্ষার্থীর উপর একটি অনেক নির্যাতন করা হয়েছে, যে কারণে মূলত শিক্ষার্থীরা সকাল 7:30 থেকে এখানে অবরোধ করতেন। এর আগে তারা রেল স্টেশনে গিয়েছিলেন, সেখানে রেল স্টেশন কর্তৃপক্ষের সাথে বসেছিলেন। সেখানে রাকসুর জিএস ভিপি তারা উপস্থিত ছিলেন এবং তারা সেখানে এই বিষয়টিকে সমাধানের জন্য সেখানে রেল কর্তৃপক্ষ যান এবং তারা বলেন যে এই ঘটনা বিচার করতে হবে। কিন্তু তারা যখন যথাযথ আসলে পদক্ষেপ দেখেন না, যে পদক্ষেপ নেওয়া হয়নি কিংবা তাদের দিক থেকে এই ঘটনার বিচারের জন্য খুব একটা পদক্ষেপ বা আগ্রহ প্রকাশ দেখা যায়নি, তখনই মূলত তারা এখানে অবরোধ শুরু করেন এবং তারা যদি বলছেন যে এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা এই যে রেল অবরোধটা চালিয়ে দেবেন। আমরা এখনো এই কারণে, এই যে রেল অবরোধের কারণে কিন্তু এখনো পর্যন্ত ঢাকার সাথে সকল ধরনের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আরেকটা বিষয় জানেন, এটা কি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা কিন্তু এখানে এসেছিল, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি সঙ্গে এখানে উপস্থিত হয়েছেন এবং তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলছেন যে এই বিষয়টা। তবে আন্দোলনকারীরা যেটি বলছেন যে এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা রেল লাইন ছাড়বেন না। ধন্যবাদ মীর আপনাকে। এনবিআরের শুল্ক ব্যবস্থাপনার সফটওয়্যার এসআইকুডা ওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে মদ, সিগারেট সহ বিভিন্ন পণ্য খালাসের অভিযোগ উঠেছে হ্যাকারদের বিরুদ্ধে। আর এই হ্যাকারদের ব্যবহার করছে কিছু সিএনএফ এজেন্ট। সম্প্রতি সেজান নামে এক হ্যাকারকে গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চোরাচালান চক্রের চাঞ্চল্যকর তথ্য।
2022 ও 2024 সালে চট্টগ্রাম বন্দর থেকে কয়েকশো কোটি টাকার বিদেশি মদ ও সিগারেটের চালান জব্দ করা হয়। এ ঘটনায় চোরাচালান চক্রের সদস্য ও হ্যাকার আশরাফ হোসেন রাজু ও খায়েজ আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে রাজুর জবানবন্দিতে উঠে আসে হ্যাকার সেজানের নাম। 2023 সালে কাস্টমসের এক কর্মকর্তার কক্ষে গিয়ে পাসওয়ার্ড চুরির সময় হ্যাকার মেহেদি হাসান রায়হান ও খায়েজ আহমেদকে আটক করা হয়। কারো না কারো মাধ্যমে তো আপনার মনে করেন যে লাইসেন্সটা ইউজ করছি, এটা তো আর এমনি যে ওই গাইবীভাবে তো কোনো কিছু করা সম্ভব না। আমার কাছে সব এভিডেন্স আছে, অসুবিধা নাই। আপনি আমার সাথে প্লিজ দেখা করেন ভাই। সরকারি ওয়েবসাইট ক্লোন করে ভুয়া এনআইডি কার্ড, জন্ম নিবন্ধন সনদ, ভূমি উন্নয়ন করের রসিদ ও কোভিড সনদ তৈরির অভিযোগে আগেও গ্রেপ্তার হয়েছিল সেজান। কারাগারে হ্যাকারদের সাথে পরিচয়ের পর রপ্ত করেন হ্যাকিংয়ের কাজ। কাস্টমস কর্মকর্তাদের আইডি ও পাসওয়ার্ড চুরির পর হ্যাকারদের সহায়তায় সিস্টেম হ্যাক করে বন্দর থেকে পণ্য খালাসের অভিযোগ কিছু সিএনএফ এজেন্টের বিরুদ্ধে। সিএনএফ এজেন্টের যেসব এইগুলো পাচ্ছি সেগুলো আমরা যাচাই বাছাই করছি। যাচাই বাছাই করে আমরা দেখব যে কারোর সাথে সে লিঙ্ক আছে কিনা। হ্যাকার ওয়ার্ল্ডে যেটা হচ্ছে তাকে হোয়াইট ডেভিল নামে পরিচিত। কোনো সিএনএফ এজেন্ট এর সাথে সম্পৃক্ত থাকলে সে আইনের আওতায় আসবে, তাকে কোনো মার্সি করা হবে না এবং আইনের দৃষ্টিকোণ থেকে তাকে সেভ করার কোনো স্কোপ নেই। সে যে হোক, তখন তার বিরুদ্ধে আইনের যত বিষয় থাকে সব কিছু আরোপ করা হবে। 2024 সালেও এক কাস্টমস কর্মকর্তার আইডি ব্যবহার করে সিগারেট চোরাচালান সংক্রান্ত এলসি রেজিস্ট্রেশন ও অ্যাক্টিভেশনের কাজ সম্পন্ন করেন সেজান। এই ধরনের অনুপ্রবেশ ঠেকাতে এনবিআর এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে ওটিপি বাধ্যতামূলক, নিয়মিত পাসওয়ার্ড রিসেট ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের কথা জানান কাস্টমস কর্মকর্তারা। প্রতিনিয়ত যেহেতু এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেম এটা আপগ্রেডেড হচ্ছে, রিস্ক ফ্যাক্টর অনেকটাই কমে আসছে। তারপরও এনবিআর এর যে টিম আছে ডেফিনেটলি সেখান থেকে প্রতিনিয়ত যদি কোনো থ্রেট থাকে সেটার আলোকে সেটাই। এসআইকুডা ওয়ার্ল্ডের দুর্বলতাকে কাজে লাগিয়ে কাস্টমস হাউস কেন্দ্রিক প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় থাকলেও ধরাছোঁয়ার বাইরে হোতারা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। স্কুল মানেই শিশুদের পদচারণায় মুখর এক প্রাণ চঞ্চল পরিবেশ, কিন্তু ঠাকুরগাঁও সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেই চিত্র যেন উল্টো। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ পরিণত হয় জলাবদ্ধ এলাকায়। হাঁটু পানি পেরিয়ে শ্রেণীকক্ষে যেতে হয় শিক্ষার্থীদের, আর বছরের বেশিরভাগ সময় বন্ধ থাকে শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিনের এই ভোগান্তির সমাধানের আশায় রয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। সামান্য বৃষ্টিতে পানিতে ডুবে আছে স্কুল প্রাঙ্গণ। কোমলমতি শিক্ষার্থীরা পানি মারিয়েই যাচ্ছে শ্রেণীকক্ষে। বর্ষাকাল জুড়ে এমন চিত্রই দেখা মেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বি আখড়া সৈয়দপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। সামান্য বৃষ্টির পরও দিনের পর দিন মাঠে জমে থাকে পানি। জলাবদ্ধতার কারণে করা যায় না নিয়মিত প্রাত্যহিক অ্যাসেম্বলি। বিদ্যালয়ে আসা যাওয়া করতে দুর্ভোগে পড়েন শিক্ষার্থী ও শিক্ষকরা। এতে ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ে আসলে আমরা অনেক সময় পিছলে পড়ে যাই। আমরা স্কুলে আসতে পারি না, অ্যাসেম্বলিও করতে পারি না। আমাদের বাবা মা আমাদেরকে স্কুলে আসতে দেয় না, বলে যে অনেক পানি, এখানে যাওয়া যাবে না। এত বেশি পানি দেখে অনেক সময় অভিভাবকরাও বাচ্চাদের আগ্রহী হয় না পাঠাতে। যেখানে ক্লাসরুমে পানি ঢুকে যায়, এখানে আমাদের আসলেই এই পানি নিষ্কাশন ব্যবস্থারও প্রয়োজন। দক্ষিণ পাশে যে ভবনটা আছে এটার জন্য আমাদের আসলে নতুন ভবন বরাদ্দ প্রয়োজন। প্রধান শিক্ষক জানান, সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে। জেলা প্রশাসক মহোদয় এসেছিলেন ইতিপূর্বে এবং নির্বাহী প্রকৌশলী রোডস অ্যান্ড হাইওয়ে পৌরসভা চেয়ারম্যান তারাও এসেছিলেন। এসে আমাকে আশ্বাস দিয়েছেন তারা সমাধান করবেন, ড্রেন করবেন। সংকট সমাধানে মহাসড়কের নিচ দিয়ে নতুন ড্রেনেজ লাইন নির্মাণের টেন্ডার সম্পন্ন হয়েছে। ডিসেম্বরের মধ্যে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এখান থেকে পানি নিষ্কাশনের জন্য আমরা ইতিমধ্যে টেন্ডারে কাজটা নিয়েছি। ডিসেম্বরের ভিতরে হয়তো কাজটা শেষ হবে। এইটুক কাজ যদি সমাপ্ত হয় তাহলে ওই শুধুমাত্র বিয়াকড়া স্কুল না, ওর আশেপাশে যতগুলো এলাকা আছে ওই এলাকার জলাবদ্ধতা অনেকটাই নিরসন হবে। দ্রুত প্রকল্পের কাজ শেষ হওয়ার অপেক্ষায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। হাঁটু পানি পেরিয়ে নয়, নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে বিদ্যালয়ে যেতে চায় কোমলমতি শিক্ষার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।